ᱦᱩᱞ ᱥᱟᱸᱫᱮᱥ ᱤᱭᱩᱴᱩᱵ ᱪᱮᱱᱮᱞ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱢᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱛᱮᱦᱮᱧ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱠᱚᱛᱤᱧ ᱦᱮᱡ ᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱮᱴᱟᱜ ᱞᱟᱜᱟ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱦᱟᱸᱜ ᱤᱧ ᱨᱚᱲ ᱨᱮᱱᱟᱜ ᱤᱧ ᱪᱮᱥᱴᱟᱭᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱢᱟᱱᱮ ᱵᱟᱝলাতে ᱠᱟᱹᱴᱤᱡ ᱤᱧ ᱨᱚᱲᱟ, কিছুটা আঞ্চলিক বাংলা, কিছুটা শুদ্ধ বাংলা। অর্থাৎ তেহেᱧ ᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱪᱚ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚনে ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱯᱟᱞᱟ ᱵᱚᱫᱚᱞ ᱯᱚশ্চিম বাংলা ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱞᱟ ᱵᱚᱫᱚᱞ, ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱚᱨᱠᱟᱨᱮ ᱪᱟᱞᱟᱣᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱟᱣᱟ ᱫᱚᱞ ᱠᱷᱚᱱ ᱥᱚᱨᱠᱟর ᱛᱮᱦᱮᱧ ᱠᱚ ᱜᱚঠᱚᱱ ᱠᱮᱫᱟ। ᱱᱩᱭ ᱥᱚᱨᱠᱟর ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱢᱚন্ত্রী উনি ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱤᱫᱵᱟᱨ ᱟᱵᱮᱫᱚᱱ। হয়তো ᱞᱟᱹᱭ ᱛᱮᱱᱟᱜ ᱫᱚ ᱟᱢᱫᱟ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱟᱹᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱨᱮᱦᱚᱸ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱜᱩᱨᱞᱟᱹᱣ ᱟᱹᱪᱩᱨᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱠᱟᱹᱴᱤᱡ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱥᱟᱱᱟ ᱠᱤᱫᱤᱧ ᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ভিডিও করা এদা। পালা বদল হয়েছে, অনেক দুর্নীতি, অনেক অনাচার অত্যাচার, অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের রাজ্যে একটা অপশাসনের অবসান ঘটল। সেটা শুধু আমি নয়, অনেকের মতে এই বক্তব্য অত্যন্ত জোরালোভাবে সামনে চলে আসছে। ফলে আমি আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে শুভেচ্ছা জানাই যারা মাধ্যমিক পাস করলো, র্যাঙ্ক করলো, যারা র্যাঙ্ক করেনি তাদেরকেও, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে, এবং প্রত্যেককেই আমি আমার এই হুল সন্দেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হয়তো এটা অত্যন্ত নগণ্য, তাদের কাছে হয়তো পৌঁছবে না আমার এই বক্তব্যগুলো, কথাগুলো, কিন্তু তবুও আমার মনের দিক থেকে একটা আত্মতৃপ্তি, আত্মশান্তি ইউটিউব চ্যানেলের এবং আমার ব্যক্তিগতভাবে এবং হুল সন্দেশ ইউটিউব চ্যানেলের পরিবারদের থাকবে। যেটা এবছর অসম্ভব রকমের কিছু জিনিসের মিল দেখলাম, সেটা হলো প্রত্যেক বছর যেরকম মাধ্যমিকের ফলাফল যখন প্রকাশিত হয় আমরা তখন লক্ষ্য করি যে জেলার জয় জয়কার প্রত্যেকটা মিডিয়াতে, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া অথবা পত্রপত্রিকা পরের দিন লেখা থেকে জেলার জয় জয়কার। সেটা শুধু উচ্চ মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রেও আমরা দেখেছি। ফলে এই যে জেলার জয় জয়কার, এই ফলাফলের ক্ষেত্রে আমরা এবারের মন্ত্রিসভাতে, আমার নতুন করে বলার এই জায়গাতে যে এবারের মন্ত্রিসভায় যারা শপথ নিলেন তারাও কিন্তু জেলার প্রতিনিধি, অর্থাৎ জেলা থেকে বিধায়ক হিসেবে জিতে এসে আজকে মন্ত্রীর সভার দায়িত্ব গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী তো বটেই, এবং বাকি যে দায়িত্বগুলো গ্রহণ করলেন তারাও জেলা থেকে উঠে আসা। হয়তো পরবর্তীকালে যখন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে তখন কলকাতা শহরের অথবা শহুরে কোনো নির্বাচিত বিধায়ক মন্ত্রিসভায় আসতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আপাতত যেটা দেখলাম সেটা জেলার জয় জয়কার, অর্থাৎ এক কথায় জেলার জয় জয়কার। এই জায়গাতেই আমি আর একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আমার নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু আবেদন রাখব। আবেদনটা হলো এইটাই, এই যে জেলার জয় জয়কার শিক্ষার ক্ষেত্রে
ফলে এই শিক্ষাটাকে যদি আরেকটু নজরদারি করা যায়, যদি এই শিক্ষার সঠিক একটা সিলেবাস, বিদ্যালয়গুলোর সঠিক পরিকাঠামো এবং তাদের দেখভালের বিদ্যালয় পরিদর্শক যদি নিয়োগ করা যায়, অন্ততপক্ষে ২-৩ মাস অন্তর অন্তর যদি ডিআই অফিস থেকে, এআই অফিস থেকে যদি বিদ্যালয় পরিদর্শক পরিদর্শন করেন, আমার ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস বিদ্যালয়ের হাল, বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার নিশ্চয়ই কিছু না কিছু একটা পরিবর্তন হতে পারে। আমি বেশ কিছু বছর ধরে, বেশ কিছু বছর না, প্রায় ২০ বছর ধরে আমি লক্ষ্য করেছি, আমি নিজেও দেখেছি, এই পরিদর্শক পরিদর্শনের অভাবে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তার কাঠামো, পরিকাঠামো, তার মান কেমন যেন একটা হয়ে গেছে। ফলে কি হবে, কেমন হবে, যারা প্রত্যেক মুহূর্তে এই শিক্ষা সম্পর্কে যারা ভাবেন, অর্থাৎ শিক্ষাবিদ যারা, তারা নিশ্চয়ই ভাবছেন, কিন্তু তা সত্ত্বেও আমার এটা মনে হয়েছে ১-২ জন পরিদর্শকের প্রয়োজন। এবং তার সাথে সাথে বেশিরভাগ বিদ্যালয়ে হেডমাস্টার মশাই নেই, প্রধান শিক্ষকহীন ভাবে বিদ্যালয়গুলো চলছে। বেশিরভাগ প্রাইমারি স্কুলে ১ জন মাত্র টিচার রয়েছে। ফলে এই সরকারি স্কুলগুলোর অবস্থা কি এবং তার পড়াশোনা কেমন চলছে সেটা বাড়িতে বসেই অনুমান করা যেতে পারে। ফলে আমি আবেদন রাখব, প্রধান শিক্ষক নিয়োগ যেরকম করতে হবে, পরিদর্শক নিয়োগ যেরকম করতে হবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে অন্ততপক্ষে 40:1 এই রেশিওতে যাতে শিক্ষক নিয়োগ হয়, আপনি এটা অত্যন্ত দ্রুততার সাথে করবেন স্যার। আরো প্রচুর জিনিস আছে, কিন্তু আমার অন্ততপক্ষে এইটুকু আবেদন, বাকি শিক্ষা দপ্তর আপনারা দেখবেন। ২ নম্বরে যে কথাটা বলবো সেটা স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যেটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো রয়েছে তার পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে ওই জায়গাগুলোতে, অর্থাৎ সেটা গ্রামে হতে পারে, জঙ্গলে হতে পারে, যেখানেই থাক, ভালো ডাক্তারের পোস্টিং দিয়ে উন্নত যন্ত্রপাতি ওখানেই ব্যবস্থা ঘটিয়ে তার পরিকাঠামো যদি উন্নয়ন করা যায়, আমার বারবার মনে হয়েছে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান এই কার্ডগুলোর আর প্রয়োজন হবে না। কিসের জন্য প্রয়োজন? এই কার্ডগুলো দেওয়ার অর্থ আমার বারবার মনে হয়েছে নার্সিংহোম গুলোর এনকারেজ করা। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালগুলোর দামি দামি যন্ত্রপাতি, আমি তো জানি না এই দামি দামি যন্ত্রপাতি, সেটা প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, এক্স-রে টাইপের কিছু জিনিস হতে পারে, পরীক্ষা নিরীক্ষার জিনিস হতে পারে, অপারেশনের জিনিস হতে পারে। আমার বক্তব্য হচ্ছে ব্লক এবং হাসপাতাল, জেলা হাসপাতালগুলোর পরিকাঠামো, সমস্ত রকম পরিকাঠামোর উন্নয়ন যদি ঘটানো যায়, উন্নতির যদি ঘটানো যায়, এই স্বাস্থ্য সাথীর কার্ডের মতন কোনো কার্ডের আর প্রয়োজন আছে বলে আমার আর মনে হয়। এবং তার সাথে সাথে বিনা পয়সায় ট্রিটমেন্ট করার ব্যবস্থা থাকতে হবে। এই বেড পাওয়ার জন্য সেখানে আবার দালালি রাজ, এই সেখানে টিকিট পাওয়ার জন্য আবার কারো না কারো দালাল, কোনো না কোনো দালালের হাত ধরতে হবে, এই ব্যবস্থাটাকে ধ্বংস করা প্রয়োজন।
এই দুটো তিনটে জিনিস যদি ধ্বংস করা যেতে পারে এবং পরিকাঠামো উন্নয়ন ঘটানো যেতে পারে, আমার বিশ্বাস এই যে কলকাতার বুকে আরজি কর, এনআরএস, ক্যালকাটা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, এইখানকার ভিড়গুলো অনেক কমে যাবে। এবং তার সাথে সাথে এই বার্তাটা আমি দিতে চাই, এই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বাংলার মানুষ শুধু ভেলোরমুখী হবে কেন? বাংলার মানুষ শুধুমাত্র হায়দ্রাবাদ মুখী হবে কেন? বাংলার মানুষ উড়িষ্যার এইমসে শুধু যাবে কেন? ভুবনেশ্বর যাবে কেন? কটক যাবে কেন? কলকাতায় ভেলোরের ট্রিটমেন্ট কেন হবে না? এই বিশ্বাসটা এই নতুন মন্ত্রিসভার কাছে আমার আবেদন থাকবে, বাংলার মানুষের যে বিশ্বাস, একটু জ্বর সর্দি হলেই এই কটকের দিকে যাওয়া, ভুবনেশ্বরের দিকে যাওয়া, ভেলোরে যাওয়া, এই ধারণাটা যেন এই মন্ত্রিসভা যেন ভেঙে দেয়। ২ নম্বর ভাঙতে বলবো, এই কলকাতার বুকে কোনো প্রাইভেট নার্সিং হোমে অথবা মেডিকেল কলেজে যদি কোনো পেশেন্ট ভর্তি হয়, একটা মিথ তৈরি হয়ে গেছে, হয় সর্বশ্রান্ত হয়ে যাবে, মারাও পড়বে এবং তার পরিবার শুদ্ধ শেষ হয়ে যাবে, রাস্তায় নামতে হবে তাদের। কেন? এই ধারণাগুলো আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে কেন? ফলে এই যে জায়গাটা, এই দুর্নীতির জায়গা স্বাস্থ্যের ক্ষেত্রে, এইটাকে ভাঙতে হবে। এইটা যদি আমরা ভাঙতে পারি, আমার মনে হয়েছে বাকি অনেক কিছু আছে, যারা স্বাস্থ্য দপ্তরে কর্মরত অফিসাররা রয়েছেন, তারা নতুন নতুন করে কত জিনিস ভাববেন। আমরা আমেরিকার সাথে কম্পিটিশন করব, আমরা ইংল্যান্ডের সাথে, আমরা নিউজিল্যান্ডের সাথে, অর্থাৎ উন্নত স্বাস্থ্য পরিষেবা যে দেশগুলোতে রয়েছে আমরা তাদের সাথে কম্পিটিশনে নামবো। কিন্তু প্রাথমিক শর্ত হলো এটা, আমরা কেন ভেলোরে মুখী হব? আমরা কেন চেন্নাই মুখী হব? আমরা কেন হায়দ্রাবাদ মুখী হব? আমরা কেন কটক মুখী হব? কেন ভুবনেশ্বর মুখী হব? এই কথাটা তার আগে তো ভাবতে হবে। এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি খুব যদি ভুল না করে থাকি, সব থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের মানুষজনরাই এই ভুবনেশ্বর কটক যেরকম যায়, ভেলোরের দিকেও যায়। ফলে এই স্বাস্থ্য পরিষেবাটা যদি আমরা উন্নতি করতে না পারি, তাহলে জেলা থেকে উঠে আসা মন্ত্রীরাও প্রশ্ন চিহ্নের মধ্যে পড়বেন। এটা আপনারা ভাববেন স্যার। এরপর যেটা আবেদন রাখবো আপনাদের কাছে, সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত রাজ্য। আমি নিজেও একটা সমস্যার মধ্যে পড়েছি। মাধ্যমিক পাশ করার পরে আমি যখন একটা ব্লক অফিসে অ্যাটেস্টেড করতে গিয়েছিলাম, এখন জানি চিনির প্রয়োজন। গ্রাম বাংলার মানুষ অফিসে কেউ চাকরি করে না, এখন জানি চিনি আমাকে চেনে অফিসের মধ্যে, তবে আমার অ্যাটেস্টেড হবে। এই যে ভাবনাগুলো, এটাকে দূর করা প্রয়োজন। আমি মাধ্যমিক পাস করেছি মানে আমার সার্টিফিকেট দেখা হবে অরিজিনাল এবং অ্যাটেস্টেড করা। ফলে এই যে নির্মম একটা মানসিক টর্চার এটা, কারণ গ্রাম বাংলার মানুষ, প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ, যারা এখনো বিদ্যালয়ের দোরগোড়া পর্যন্ত যারা আসতে পারেনি, তাদের বাবা মা ফার্স্ট জেনারেশন, তারাই বহু কষ্ট করে হয়তো পড়াশোনা শেখার পর একটা চাকরির জন্য ফর্ম ফিল আপ করবে, আইটিআই পড়ার জন্য ফর্ম ফিল আপ করবে, অ্যাটেস্টেটের দরকার। এই অ্যাটেস্টেটের জায়গায় যদি এত সমস্যা থাকে, তাহলে এই ছেলেগুলো, প্রান্তিক ছেলেগুলো, গ্রাম বাংলার ছেলেগুলো সামনে এগোবে কি করে? এইটা মন্ত্রিসভাকে ভাবতে হবে স্যার, যেমন করেই হোক ভাবতে হবে।
ফলে অবশ্যই গ্রাম বাংলার স্বাস্থ্যকে যেরকম উন্নতি ঘটানোর দরকার, শিক্ষাকে উন্নয়নের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এটা আমার মনে হয়েছে এটা এক ধরনের দুর্নীতি। এখন এই দুর্নীতি যদি বলা হয়, দুর্নীতির ইতিহাস আমি ঘাঁটবো না। বাংলা এক কথায় যদি বলা হয়, দুর্নীতি যুক্ত রাজ্য হলো পশ্চিমবাংলা। আমরা পেয়ে গেছি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেমন করেই হোক। ২ নম্বর, নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যত কাণ্ড ঘটেছে বুঝতে হবে, যত শ্লীলতাহানি, রেপ কেস, মার্ডার, একটাও কিন্তু বিচার হয়নি। সেটা অভয়ার হতে পারে, কামদুনি হতে পারে, পার্কস্ট্রিট হতে পারে, একটাও কিন্তু বিচার হয়নি। কেন? বরং উল্টো কথাগুলো বলা হয়েছে। এবং কি কথা বলা হয়েছে সেই ইতিহাসের আর অবতারণ আমি করলাম না। শুধু এইটুকু আবেদন রাখবো, দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে যাতে আমাদের এই পশ্চিমবাংলাটা উঠে আসতে পারে এবং বাংলা সংস্কৃতি এবং বাংলার নারীরা যাতে নিরাপত্তা পায়, সুনিশ্চিত হয় নিরাপত্তার, এইটা সরকারকে দেখতে হবে অত্যন্ত কঠোরভাবে। আমি একজন আদিবাসী সাঁওতাল ছেলে, আদিবাসীদের নিয়ে কথা বলবো না, এইটা কোনোদিন হতে পারে না। ফলে আমি আবেদন রাখবো আপনার কাছে, অন্ততপক্ষে আদিবাসী পরিষদ যদি একটা গঠিত হয়, আপনি নতুন করে পথ দেখাবেন স্যার। ভারতবর্ষের আদিম অধিবাসী যারা, তারা হলো আদিবাসী। এই রাজ্যে নতুন কিছু একটা করে দেখাবেন যে আদিবাসীর সংস্কৃতি রিসার্চ কেন্দ্র হতে পারে। সেটা আদিবাসীরা যে প্রকৃতির সন্তান, প্রকৃতির পূজারী, সেটা ভালো তার মন্দ গবেষণার মাধ্যমে যত বিশ্বের দরবারে পৌঁছানো যায়, আপনি তার ব্যবস্থা করবেন। এবং এই আদিবাসী সমাজের মধ্যে যে মারাত্মক সাম্য রয়েছে, এই আদিবাসী সমাজের মধ্যে যে মারাত্মকভাবে গণতন্ত্র রয়েছে, এটা গবেষণার মাধ্যমে যাতে বিশ্বের দরবারে পৌঁছানো যায় তার ব্যবস্থা করবেন স্যার। এই আদিবাসী সমাজের মধ্যে যে সাংস্কৃতিক ভাবনা, তাদের সরলতা, তারা কোনোদিন মিথ্যে কথা বলে না, অল্পতে সন্তুষ্ট থাকে। তার ভাবনাগুলো, সুপ্ত ভাবনাগুলো, এটা কেন, এটাও যাতে গবেষণার করে বিশ্বের দরবারে পৌঁছানো যায় তার ব্যবস্থা করবেন স্যার। কেন বলছি? উচ্চাকাঙ্ক্ষা মানুষকে পাগল করে দেয়। আমি এই যে অল্পতে যদি কেউ সন্তুষ্ট না থাকে, সে একদিন চোর হবে, সে একদিন ডাকাত হবে, সে একদিন স্মাগলার হবে, সে একদিন সমাজ বিরোধী হয়ে উঠবে। ফলে মারাত্মক সমাজের ক্ষতি হবে। সংস্কৃতির মধ্যে সকলে একসাথে আনন্দ করার একটা সিস্টেম আদিবাসী সমাজের মধ্যে রয়েছে। এই যে বিষয়টা, এটাকে যদি গবেষণার মাধ্যমে বা গবেষণা করে তার ফলাফল গুণাগুণ বিশ্বের দরবারে পৌঁছানো যায়, তার গবেষণা কেন্দ্র যদি আপনি তৈরি করেন, আদিবাসী উন্নয়ন পরিষদের একটা অংশ, আমি অন্ততপক্ষে এই হুল সন্দেশ ইউটিউবের পক্ষ থেকে বহু সাধুবাদ জানাব। পড়াশোনা তো আছে, আমি আবেদন রাখবো আদিবাসীদের হয়ে,
হোস্টেলের পরিকাঠামো উন্নতি ঘটিয়ে হোস্টেল আপনি চালু করুন। কারণ এই পর্যন্ত আমার বিশ্বাস এটা যে এই পর্যন্ত যত আদিবাসী ছাত্রছাত্রীরা পড়াশোনা শিখেছে তারা প্রত্যেকেই হোস্টেলে থেকে, অর্থাৎ এরা প্রত্যেকে আবাসিক। ফলে এই হোস্টেলটা আজকে ধ্বংস হয়ে গেছে। হোস্টেল ধ্বংস হওয়ার কারণ অনেক আছে, আপনি যদি সেখানে অনুসন্ধান করেন আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু আমি কয়েকটা বলছি। একদম প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে দায়িত্বভার কেউ নিতে চাইছে, ইনক্লুডিং হেডমাস্টারও না। হোস্টেল সুপার কে হবেন? হোস্টেলে রান্না বান্না করবে কে? তাদের দেখভাল করবে কে? এই যে বিষয়টা অন্ততপক্ষে হোস্টেলের পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে যদি একদম পার্মানেন্টলি একজন হোস্টেল সুপার নিয়োগ করা যায় এবং তাদের স্টাইফেনের টাকা থেকে খাবারের ব্যবস্থা করা যায়, এতেই হবে। এর থেকে আর বেশি চাই না। তাদের স্টাইফেনের টাকা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক, একজন হোস্টেল সুপার নিয়োগ হোক এবং অত্যন্ত মানবিক একজন প্রধান শিক্ষক যিনি মাঝে মাঝে অন্ততপক্ষে তাদের দেখভাল করার কোনো একটা সিস্টেম অথবা নিয়ম, এইটা অন্ততপক্ষে পরিদর্শকের মাধ্যমে যাতে এটা লাগু থাকে তার ব্যবস্থা আপনি করবেন। এবং আমি আবেদন রাখবো আপনার কাছে, এই যে ফেক এসটি, এত ফেক যদি রিমুভ করা যায়, এই ফেক এসটি যদি ধ্বংস করা যেতে পারে তার চেষ্টা করবেন। কিন্তু আমি তবু বলবো আদিবাসী উন্নয়ন পরিষদ যদি অত্যন্ত দৃঢ়তার সাথে গঠিত হয় এবং অত্যন্ত সক্রিয় থাকে তাহলে কিন্তু এই ফেক এসটিরও আর প্রয়োজন হবে না, এটা আমার ধারণা। সাঁওতালি শিক্ষা বোর্ড যাতে গঠিত হয় তার চেষ্টা করবেন। কেন? কারণ একটাই, সাঁওতালি মাধ্যমে প্রাইমারি টু ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা শুরু হয়েছে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এটা ঠিক। কিন্তু উপযুক্ত শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ হয়নি, বিদ্যালয়গুলো পুরোপুরি সাঁওতালি মিডিয়ামে ট্রান্সফার হয়নি, যারা বইগুলো বাংলা থেকে অথবা ইংলিশ থেকে সাঁওতালিতে ট্রান্সফার করবেন তারা উপযুক্ত পারিশ্রমিক পান না। ফলে এ যাবৎকাল পর্যন্ত যতটা হয়েছে সেটা একদম অত্যন্ত দরদি মানুষ নিজের ইচ্ছায় যতটা করার ততটা করা হয়েছে। ফলে তারা যাতে উপযুক্ত পারিশ্রমিক পেয়ে বইগুলোর তর্জমা করা যায় তার ব্যবস্থা যেরকম করবেন, এবং কলেজগুলোতে যদি সাঁওতালি ডিপার্টমেন্ট তৈরি করা যায়, আমার ধারণা আদিবাসী সাঁওতাল মানুষজনদের সত্যিকারের ডেভেলপ হতে পারে, উন্নয়ন ঘটতে পারে। এবং এই জায়গায় বলে রাখা প্রয়োজন, কলেজগুলোতে সাঁওতালি পড়ানো হয় ঠিকই, যখন প্রথম চালু হলো অত্যন্ত সক্রিয়ভাবে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, কিন্তু দিনকে দিন এখন কমে ওই সাঁওতালি ভাষাটা, সাঁওতালি ডিপার্টমেন্টগুলো উঠে যাওয়ার ফল হয়েছে। কারণ কি? একটাও প্লেসমেন্ট হয়নি। সাঁওতালি ভাষায় গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর, অনার্স গ্র্যাজুয়েট, MA পাস করলো একটা ছেলে, নেট কোয়ালিফাই করলো, PhDও করেছে, তারপর কেউ চেন্নাইয়ে সোনা দোকানে কাজ করতে যেতে হয়েছে, কেউ টায়ার কারখানায় যেতে হয়েছে, কেউ বাড়িতে বসে আছে। ফলে পরবর্তী জেনারেশন তারা যখন দেখছে দাদা দিদিদের এই অবস্থা, ফলে সাঁওতালি ভাষা পড়তে যাবে কেন?
এই যে যন্ত্রণা একটা, এই যে দুঃখ, এইটা দূর করার একমাত্র উপায় হচ্ছে তাদের চাকরি দেওয়া। কিন্তু চাকরি যেখানে নেই, আনন্দ নেই, সেই অভিমুখটাই ধ্বংস হয়ে গেছে। ফলে নতুন সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটা আবেদন থাকবে যে আপনি অত্যন্ত সক্রিয়ভাবে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন স্যার। আবেদন রাখবো আপনার কাছে, খাদ্য এবং বস্ত্র এর উপরে যেন খুব বেশি নজর না দেওয়া হয়। কে কি খাবে না খাবে, কে কি পরবে না পরবে, গভর্নমেন্টের বোধহয় এই কাজগুলো নয়, এটা আমার মনে হয়। ফলে আপনি সরকারের যে কাজ, ডেভেলপমেন্টের যে কাজ, এই জায়গায় অত্যন্ত গুরুত্ব দিয়ে সক্রিয় থাকবেন স্যার। যদি কে কি পরবে, কে কি খাবে, এই জায়গায় সরকার নাক গলায়, তাহলে ভাববেন এই সরকারের বিরুদ্ধেও একদিন প্রশ্নচিহ্ন উঠবেই। আর একটা কথা বলবো, আবেদন রাখবো, সাংস্কৃতিক আগ্রাসন যেন না ঘটে। বাংলার যে সংস্কৃতি, আদিবাসীদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে যদি গোবলয়ের সংস্কৃতির আগ্রাসন ঘটে, ভাববেন প্রশ্নচিহ্নর মধ্যে পড়বেই নতুন সরকার। এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখবেন স্যার। আমি আপনাকে করজোড়ে আবেদন রাখবো, এ যাবৎকাল পর্যন্ত যেটা হয়নি, দল, রাজনৈতিক দল এবং সরকার, রাজনৈতিক দল এবং সরকার এটা যেন আলাদা থাকে। দল দলের মতন কাজ করবেন, সরকার সংবিধানকে মান্যতা দিয়ে সক্রিয় থাকবেন। এই দল এবং সরকার যদি এক হয়ে যায়, ভাববেন আপনার হাতে দুর্নীতি, আপনার হাতে তোলাবাজ, আপনার হাতে সিন্ডিকেট রাজ, এটা আস্তে 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 চলে আসবেই। ফলে আমি আবেদন রাখবো, দল দলের মতন কাজ করবেন, সরকার সরকারের মতন কাজ করবে। এইটা কোনো দিন যেন এক না হয়। কারণ হচ্ছে এটাই, আমি নিজে দেখেছি, নিজে সাফারার। কোনো একজন মানুষ বিজেপি নাও করতে পারে, কিন্তু বুঝতে হবে একজন মুখ্যমন্ত্রী, একজন এমএলএ, নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকেরই, অর্থাৎ কোনো এক বিধানসভার নির্বাচিত প্রতিনিধি মানে তিনি সকলের প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মানে সকলের মুখ্যমন্ত্রী, একজন বিডিও মানে সকলের বিডিও ব্লকের। কিন্তু আমরা এর আগের সরকারের সময় দেখেছি, আপনি কোনো এক প্রধান কোনো কিছু সই করে দিল না, সেটা কোনো এক সার্টিফিকেট ক্ষেত্রে হতে পারে, জেলা পরিষদের মেম্বার তিনিও করলেন না, তখন সাধারণ মানুষের উপায় থাকে যে ঠিক আছে আমি বিডিওর কাছে যাব। কিন্তু দেখা গেল বিডিও করে দিল না, বিডিওটা পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। বিডিও করে দিল না, এসডিওর কাছে যাব, এসডিও পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। ডিএমটাও রাজনৈতিক দলের আখড়া হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই যে জায়গাটা, ভিডিও অফিস যেন ভিডিও অফিসই থাকে, এইটা সরকারি প্রতিষ্ঠান, এটা দল নয়। এসডিও অফিস যেন এসডিও অফিসের মতো করেই থাকে, ডিএম অফিস যেন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেন। এইটাকে এই নতুন সরকারের কাছে আমি আবেদন রাখবো, এটাকে সুনিশ্চিত করতে হবে।
দল দলের কথা ভাবতে পারে, কিন্তু একজন বিডিও, একজন এসডিও, একজন ডিএম, তাদের মুখ থেকে যদি দলের প্রতিনিধিত্ব ঘটানো হয়, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ঘটানো হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অন্ততপক্ষে মানুষ যদি হন্যে হয়ে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে যান, তারা যাতে নিরপেক্ষ বিচার পায়, স্যার সেটা সুনিশ্চিত করবেন। আর আবেদন রাখবো একদম শেষে, একটু স্মরণ করিয়ে দেব স্যার, মেদিনীপুরের মাটি, আন্দোলনের মাটি, আন্দোলনের ঘাঁটি। আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে আপনার কাছে। আপনি জেলা থেকে কলকাতায় এসেছেন, এই পরামর্শ আমিও কোনো একজনের কাছ থেকে পেয়েছিলাম একদিন, সেটা আমি বলছি না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছেই আমি রাখছি সেই একই পরামর্শ। আপনি জেলা থেকে কলকাতায় এসেছেন স্যার, আপনি কোনোদিন কলকাতা হবেন না। এই কলকাতায় হয়ে আপনি যদি জেলাগুলো ভুলে যাবেন, যদি ভুলে যান, অনেক বড় বোধহয় ভুল হয়ে যায়। আজকে প্রত্যন্ত গ্রামের মানুষ গ্রামের মুখ্যমন্ত্রী হিসেবে প্রচুর আনন্দ করছে। তাদের এই আনন্দের ধারা যাতে মুছে না যায়, তাদের প্রত্যাশা, বহু প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এই গভর্নমেন্ট এসছে। এই প্রত্যাশাগুলো ছোট ছোট প্রত্যাশা, ছোট ছোট এই প্রত্যাশাগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, ভাববেন মারাত্মক আন্দোলন এখান থেকে গড়ে উঠতে পারে। কারণ মাটিটা মেদিনীপুরের মাটি, আন্দোলনের ঘাঁটি। ফলে এই গ্রামকে, এই গ্রামের সত্তাটা যেন আপনার সাথে সবসময় থাকে। এই গ্রামের হাওয়া, এই গ্রামের জল আপনার সাথে সাথে যাতে ঘুরে, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার বিচারধারা কলকাতার দ্বারা প্রভাবিত না হয়ে, অথবা কলকাতার দ্বারা প্রভাবিত হয়ে আপনি গ্রাম বাংলাকে ভুলে যাবেন, মেদিনীপুরকে ভুলে যাবেন, এইটা যাতে না হয়, এই অনুরোধটা, এই আবেদনটা আপনার কাছে রাখবো। এবং তার সাথে সাথে শুধু শেষ একটা কথা অনুরোধ করব, আমি বারবার অনেকবারই বলছি যে মেদিনীপুরের মাটি আন্দোলনের ঘাঁটি। এবং তার সাথে সাথে আদিবাসী মানুষজন, তারা যদি একবার বুঝে, ওরা যেটা বুঝবে সেটা করবে, সেটা যদি সারা ভারতবর্ষের AK-47 অ্যাটম বোমও যদি আনা হয়, ভাববেন তারা শেষ হয়ে যাবে, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে তারা পালাবে না। তাদের সত্তায় যদি কোনোদিন আঘাত লাগে, তাদের বিশ্বাস যদি কোনোদিন একবার ভেঙে যায়, তাদের স্বাধীনতা কেউ যদি হরণ করার চেষ্টা করে, তাহলে ভাববেন সিধু কানু, তিলকা মাঝি, বিরসা মুন্ডার রক্ত তাদের শরীরে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এটাও স্মরণ করে দিতে চাই। ফলে আপনি ভাববেন স্যার, আপনি বাকি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত বঙ্গ আপনি তৈরি করুন। আপনার সাথে সারা পশ্চিমবাংলার মানুষ রয়েছে এবং থাকবে। আর ভিডিও বাড়াবো না। মান খান ᱤᱧᱨᱮᱱ ᱫᱚᱨᱥᱚᱠ, ᱦᱩᱞ ᱥᱟᱸᱫᱮᱥ ᱨᱮᱱ ᱫᱚᱨᱥᱚᱠ, ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱵᱩᱡᱽ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ? ᱪᱮᱫᱟᱜ ᱪᱚ ᱤᱧᱟᱹᱜ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭ ᱠᱟᱱ ᱛᱤᱧᱟ ᱱᱚᱣᱟ ᱟᱵᱮᱫᱚᱱ ᱛᱮᱦᱮᱧ ᱱᱩᱭ ᱢᱩᱠᱷᱚᱢᱚন্ত্রী ᱴᱷᱮᱱ ᱫᱚᱦᱚ ᱫᱚᱨᱠᱟর, ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱴᱷᱮᱱ ᱪᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱪᱚ
फाक ओका करे चे ताहेना अड्डी कथा लई तेना मेनाआ मेनखान उना कथा नो वीडियो तला दे चिकम मेना मानखान लाइक तबन पे शेयर तबन पे कमेंट दा आलो पे हिडिंग तबना और बेल आइकन रे क्लिक कते नवा नवा वीडियो जामका रना हॉटडार दो जीत दो का तबन पे मानखान सनम को जोहार शुभेंदु अधिकारी अपना के जोहार जानाय मानखान नेडेगे नवा वीडियो दी मुचाद दा